এ কাজে না আছে কোনো নাম, না আছে কোনো স্যালারি, না আছে কোনো ছুটি, শুধু একটাই কথা, সারাদিন কি করো তুমি? তো আমাদের বাড়ির গৃহিণীদের সারাদিন ওই একটাই কথা শুনতে হয়। যতই আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি না কেন, সংসারের জন্য জীবনপাত করি না কেন, ওই একটাই কথাই শুনতে হয়, সারাদিন কি করো তুমি, তাই না? তো এই কথাটা শুনতে শুনতে আমাদের প্রতিটা গৃহিণীর কান একদম পচে গেছে। তো কি আর বলবো, যতই যাই শুনি না কেন, আমাদের কাজ তো আমাদের করতে হবে। আমাদের তো আর কাজ বন্ধ দিলে হবে না বন্ধুরা, তাই না? সংসার নামক যে জীবনটা আমরা বেছে নিয়েছি, এই জীবনটাই আমাদের অক্লান্ত পরিশ্রম করে যেতেই হবে। তার সাথে শুনতে হবে তুমি সারাদিন কি করো। তো তার বিনিময়ে এই যে আমরা সারাদিন এত খাটাখাটনি করি, এত কিছু করি, তার বিনিময়ে কি কোনো পারিশ্রমিক পাই? কোনো কি ছুটি পাই? আমাদের 24 ঘন্টাই কিন্তু চলতে হয়। মেশিনের একটু বিরাম থাকে, কিন্তু আমাদের কিন্তু কোনো বিরাম নেই। তো চলো, সকাল সকাল অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবার নতুন একটা দিন চলা শুরু করে দিলাম বন্ধুরা। পরিচয় পর্বটা সেরে নিয়ে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম তোমাদের সাথে। দেখো, আবারও আজকে নতুন একটা দিনে নতুন একটি সকালে। আজকের বারটা হচ্ছে সোমবার, আর তারিখটি হচ্ছে 11 তারিখ, 11ই আগস্ট। আর সোমবার হচ্ছে আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আগের দিন রাত্রবেলা আমি ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালার থেকে কাটা সমস্ত কিছু নিয়ে এসেছি, কারণ একটা সোমবারও ঠিকঠাকভাবে পুজো দিতে পারিনি সেইভাবে। তো কালকে আমি বাজারে গিয়ে একদম মন স্থির করেই গেছিলাম যে বাজার থেকে আমাকে আনতেই হবে। আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে আগে পুজোটা সারবো, কারণ খালি পেটে উপোস থেকে সারাদিন পর ওই কাজবাজ ফেরে এসে তো আর সম্ভব না। তাই সকালে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তারপর এক কাপ চা খাওয়া যাবে, অসুবিধা হবে না। তো চলো, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের দিনটাও শুরু করে দিলাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো, আজকে সারাদিনটা আমার সাথে তোমরাও চলো। আমি যা যা কাজকর্ম করি সবটা তোমরা এনজয় করো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিও কোনো অংশ বন্ধুরা একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সবার তো নাম ধরে বলা সম্ভব না, তাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে একটু একটু করে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা পাশে থেকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন পৃথিবীর ভালো থাকে এবং সুস্থ থাকে। আর এই দেখো, সকাল সকাল চলো একটু কাজের দিকে যাই, কাজের কথার দিকে। তো সকাল সকাল উঠে নিয়ে ওই যে সমস্ত কাজ, দুয়ারে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজ তো প্রতিটা গৃহিণীর প্রতিদিনকার রুটিন, তাই না? আর আমি ঘরটা মুছতে গিয়ে দেখছি ওইখানটা তাকটা না একটু নোংরা হয়েছে। তো কি করলাম, আর কোনো কাপড় আনার অপেক্ষায় রইলাম না যে কাপড়টা আনবো তারপরে মুছবো। এই ঘর মোছার এটা দিয়ে ভালো করে নিকড়ে ওটা দিয়ে টানা দিয়ে মুছে নিলাম, কারণ কাজটা যখন সঙ্গে সঙ্গে দেখেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে করাই উচিত। ফেলে রাখলেই কিন্তু পড়ে থাকবে, হয়তো তাড়াহুড়োতে তখন আবার মনে নাই বা থাকতে পারে। ওর জন্য সঙ্গে সঙ্গেকার কাজ সঙ্গে সঙ্গে করে রাখাই ভালো। কাজ কিন্তু কখনো ফেলে রাখতে নেই, আর আমি কখনোই কোনো কাজ ফেলে রাখি না। তোমরা জানো আমি যখন যে কাজটা দেখি সেই কাজটা কিন্তু করার চেষ্টা করি। আর বাড়িতে জানোই আমাদের বাড়িতে লোক আছে এখনও সবাই, তাই যদি একটু আওয়াজ যায় বন্ধুরা মানিয়ে নিও, কারণ এরপরে আর ভয়েস দেওয়ার মতো আমার কাছে সময় নেই। আর কখন বা ভয়েসটা দেবো, ওই আশায় বসে থেকে থেকে তারপরেই দেখো আবার কিন্তু চলে আসলাম। ঘরটা মুছছি কেন বলো তো, ঘরটা চারিদিকে না মুছলে না, চারিদিকে দেখে দেখে না মুছলে হবে না, কারণ এরকম না দেখে মুছতে মুছতে কিন্তু ধুলো জমতে জমতে অনেকটাই ধুলো জমে যাবে। তাই প্রতিদিন যখন আমি ঘর মুছি সমস্ত আনাচে কোনাচে কিন্তু মুছি, এটা হচ্ছে আমার অভ্যাস। কারণ দেখো, হয় বা ছোট্ট একটু ঘর, আমার একটাই ঘর, কিন্তু ওই ছোট্ট একটা ঘরটাকে আমি সুন্দর করে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তারপরে এই যে এই ঘরটাকেও জানলাটা খুলে দিলাম, কারণ জানো, কারণ গাছগুলো না একটু আলো বাতাস পাবে, হাওয়া পাবে, সমস্ত কিছু পাবে। তো আমার খুব শখ ছিল অনেক দিনে যেরকম গাছ লাগাবো, ঘরের ভেতরে জানলার সামনে বসবো, বৃষ্টি পড়বে। তো বৃষ্টি পড়লে এরপরে একদিন আমার ইচ্ছে আছে যে আমি ওখানটায় বসে তোমার দাদাভাইয়ের আমি একটু কফি খাবো, আর বসে বসে বৃষ্টি অনুভব করবো। নাই বা থাকলো ব্যালকনি, নাই বা থাকলো ছাদ, তো কী আছে, তাই না? যা আছে সেটুকুনের মধ্যে আমি অনেক খুশি। এটা নিয়ে আমি কিন্তু অনেকটাই আনন্দিত। আর এইভাবেই ছোটো ছোটো আনন্দের মধ্যে অনেকটা সুখ খুঁজে পাই সবাই মিলে। তো তারপরে দেখো, অনেক কথা বললাম, আবার চলে আসলাম কাজের বিষয়ে।
তারপরে দেখো উঠোনটাকে ঝাঁট দিয়ে নিলাম, কারণ উঠোনটা জল দিয়ে ধোয়ানোর পর না যদি একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিই তাহলে জলটা তাড়াতাড়ি নেমে যায়, শুকিয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে ঝাঁটাটাতে ঝাঁট দিয়ে দিলাম, তারপরে আবার ঝাঁটাটা ধুয়েও রেখে দিলাম। আর যেহেতু আজকে সোমবার তো পুজো দিলাম, বাবার মাথায় জল ঢেলে নিলাম ওং নমঃ শিবায় বলে। দেখো ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে 3বার জল ঢেলে নিলাম। এটা গঙ্গা জল ছিল, আর যেহেতু দুধ এত সকালে আর পাবো না, দুধ কোথায় পাবো, তার জন্য গঙ্গা জল দিয়েই বাবাকে মাথায় জল ঢেলে দিলাম। আর এখানে ঘি, আতপ চাল, যেটা দিই আতপ চাল মানে গোবিন্দভোগ চাল দিয়ে আমি ঘি মাখিয়ে চাল দিয়ে বাবার গলায় মালা, ধুতরা, আকন্দ সমস্ত রকম ফুল দিয়ে বাবাকে সাজিয়ে, দেখো বেলপাতা দিয়ে সাদা ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নীলকণ্ঠ ফুল সমস্তটা দিই, যতটা পেরেছি ততটাই কিন্তু দিয়েছি। তো হ্যাঁ, ঠাকুর কখনো কিন্তু বলেনি আমাকে তুমি থালা ভর্তি ফল, থালা ভর্তি মিষ্টি, তারপর ফুল, বাসন ভর্তি এইসব দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দাও। ঠাকুর কিন্তু একটা ফুলেই সন্তুষ্ট। যদি তোমার মনে ভক্তি থেকে তুমি পুজো দাও না, তাহলে তোমার কিন্তু একটা ফুলেই সন্তুষ্ট ঠাকুর, আর একটা বাতাসাতেই সন্তুষ্ট। আর শিব ঠাকুর তো সবসময় যেন হলুদ বাতাসা পছন্দ করে, ওনাকে হলুদ বাতাসা দিতে হয়, তাই আমি হলুদ বাতাসা এনে রেখেছি। ওনাকে হলুদ বাতাসা দিয়ে সবসময় ভোগটা নিবেদন করি। আর সেভাবে দেখো সবসময় তো পেরে উঠি না, যতটা সামর্থ্য হয় তার মধ্যে ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর জানি না কতটা পারফেক্টভাবে করে উঠতে পারি, কিন্তু ওই যে মনে ভক্তি ভরে দিই, কখনো কোনো কিছু চাহিদা বা আশা নিয়ে না। ঠাকুরের কাছে একটা কথা বড়রা বলেন যে চাইলে নাকি ওনারা কিছু দেন না, না চাইতে দুহাত ভরে দেন। তাই আমি ঠাকুরকে পুজো দিয়ে না এখন আর কখনো কোনো জিনিস মন থেকে চাই না। আর আমার চাওয়া মানে যে অনেক কিছু তা তো না, আমি সবসময় যেন একটাই চাহিদা আমার ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমাকে আর আমার স্বামীকে সুস্থ রাখো, ভালো রাখো, আমাদের হাত পা অক্ষয় রাখো, যাতে আমরা কাজ করে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, পরিবারে যত লোক আছে সবাইকে নিয়ে সুখে থাকতে পারি, তাদেরকে মানে আদরে রাখতে পারি, যতটুকুনি আমার ক্ষমতা তার মধ্যে রাখতে পারি। হ্যাঁ, আমি তো ঠাকুর, আমি তো জানি না যে কখনো তাদের আমি সুখ দিতে পারবো কিনা, তাদের কখনো আমি ভালো মানে সুখে রাখতে পারবো কিনা, কিন্তু যতটুকুনির মধ্যে আমার সামর্থ্য তার মধ্যে রাখার চেষ্টা করি। তুমি এইভাবে আমাকে ডালে ভাতে রেখো ঠাকুর। আমার কখনোর জন্য তুমি জানো বড় বড় আবদার আমার কখনোই নেই, তাই আমি বলি দুধে ভাতে রাখার দরকার নেই ঠাকুর, তুমি ডালে ভাতেই রেখো, কিন্তু প্রতিটা মানুষকে সুস্থ রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা। এই বলেই প্রতিদিন পুজো করি, কখনো কোনো কিছু চাই না। আর আমার চাহিদা কখনোই কোনো দিন ছিল না। আর এখানে দেখো গোগল কিন্তু রেডি করে দিয়েছিলাম, ওকে তোমার দাদাভাই নিয়ে চলে যাচ্ছে। আর আমার ওদিকে পুজোটাও হয়ে গেছে। তারপরে এই যে জামা প্যান্টগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি। আর এ তো শুধু পরার জামা প্যান্ট, এরপরে তো আবার কাচাকুচি আছেই, কারণ কাচাকুচি তো আমার পেছন ছাড়ে না, প্রতিদিন একটা না একটা কাচাকুচি আমার আছেই। ওই যে কথা বলছিলাম যে তোমাদের সাথে, যে অল্পতেই কিন্তু আমরা গৃহিণীরা সত্যিই খুশি, অল্পতেই আমরা খুশি থাকি। আর আমরা আমাদের চাহিদা বলতে সোনাদানা হচ্ছে আমাদের স্বামী। তো স্বামী যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমাদের এর থেকে বড় সোনার আর কী আছে, তাই না? এই সোনা নিয়েই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই সোনা নিয়ে যেন যেতে পারি। আর কোনো সোনাদানার কোনো চাহিদা নেই, তুমি তাকে ভালো রেখো। আর এই যে বলে শিব ঠাকুরের পুজো করা, কেন শিব ঠাকুরকে পুজো করা হয়? স্বামীর মঙ্গল কামনার জন্য, তাই না? তো পুজো আর্চা করলে কখনো কিন্তু স্বামীর মঙ্গল কামনা বা তোমার স্বামীকে ভালোবাসা এইসব না, তোমার মনে যদি ভালোবাসা থাকে না, তাহলে কিন্তু সব কিছু তুমি এমনিই পাবে। আর ওই ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর নিয়ে সবসময় পড়ে থাকি, অথচ যারা আসল ঠাকুর, যাদের মধ্যে প্রাণ আছে, তাদেরকে আমরা সময় দিই না, তাদের জন্য আমরা ভাবি না, চিন্তা করি না, সেটা করলে ঠাকুর কখনোই কিন্তু সন্তুষ্ট হয় না। কারণ আসল ঠাকুর হচ্ছে মানুষের মধ্যেই ঠাকুর বিরাজ করে। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, প্রতিটা বাড়ির মানুষের মন ভালো রাখা, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা, তাদের সেবা যত্ন করলেই ঠাকুর লাভ পাওয়া যায়। আর ঠাকুর লাভ করার জন্য কখনো কিন্তু মন্দিরে যেতে হয় না বড় বড়। আর যেমন আমরা মন্দির বলি, তেমনি যার যার ধর্মতত্ত্বার কাছে মন্দির বলে, কেউ মসজিদ বলে, কেউ তোমার গির্জা বলে। তো সেখানে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসে এইসব কিন্তু লাভ করা যায়, যদি তুমি বড়োদেরকে ভালোবেসে শ্রদ্ধা ভক্তি করো, তাদেরকে ভালো রাখো। বিশেষ করে মা বাবাকে ভালো রাখলে সব কিছু পাওয়া যায়, ভগবান না চাইতেই দিয়ে দেয়। ঠাকুর পুজো না করে মা বাবার পুজো করো, তবে গিয়ে তুমি সব কিছু পাবে, কারণ তাদের আশীর্বাদই আমাদের জন্য অনেক কিছু। ঠাকুরের থেকেও মা বাবার আশীর্বাদ যদি মাথায় থাকে না, তাহলে তার কখনো কোনো বিপদ আপদ হয় না, তার কখনো কোনো কষ্ট হয় না। এই কথাটা জেনে এসেছি আর তাই জানি, আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই নিয়ে এবার কেউ কোনো হাসাহাসি ব্যঙ্গ করো না, কারণ দেখো যে যেটা মানে সে সেটা করে। হ্যাঁ, তোমরা বলতেই পারো দিদি তুমি অনেক কথা বলো। হ্যাঁ দেখো, যেটুকুনি আমি জানি সেটুকুনি তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি জানি বলে না, সবাই কিন্তু জানে যে বাবা মার পুজো যে করে, বাবা মাকে যে ভক্তি করে, তার কাছে ঠাকুরও তুচ্ছ। তাই এটা হচ্ছে আমরা না সবাই জানি, আর আমরা আমাদের সন্তানদেরকেও তাই শেখাই যে
যেমন বড়দের গায়ে পা লাগলে আমরা সবসময় যেন একটা হাতটা উঠেই যায়, নমস্কার আমরা করেই ফেলি। কারণ ওই যে অভ্যাস ছিল আমাদের ছোটোবেলা থেকে, যে কারো গায়ে পা লাগলে নমস্কার করি, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। সে ছোট হোক কিংবা বড় হোক, গায়ে যেন পা লাগলেই হাতটা মানে কপালে উঠে যায়, তাদের নমস্কার করি। তাদের পায়ে হাত দিয়ে তো সবসময় নমস্কার করতে পারি না। তো এই অভ্যাসটা আমি আমার ছেলেমেয়েকেও শিখিয়েছি, বাবা যখনই কারো গায়ে পা লাগবে তুমি কিন্তু নমস্কার করবা, এটা হচ্ছে তাদের আশীর্বাদ। কারণ তাদের গায়ে পা লাগা মানে তাদেরকে অসম্মান করা, এটা শিখিয়েছি, তাই তারাও শিখেছে। তো যতটুকুনি নিজে শিখেছি ছেলেমেয়েকেও সেটা শেখানোর চেষ্টা করি। আবার অনেক কথা বললাম তোমাদের সাথে, চলো এবার কাজে আসি। আর এই যে দেখো না, এই যে ওই চাদরটা যে আমার খাটের পাশে দেওয়া আছে, চাদরটা কিন্তু নোংরা হয়েছিল, তাই আমি কাজ থেকে এসে দেখেছি সমস্ত কাজ এক এক করে সেরে ফেলি। কখনো কোনো কাজকে ফেলে রেখে নিজে একটু বিশ্রাম নিই, এটা কিন্তু কখনোই করি না। এই যে চাদরটাকে ভিজিয়ে দিয়ে কেচে সকালবেলা তাল গুলিয়েছি। 10টায় কাজ থেকে আসি, তার বাজে 9:30 এসেছি একটু তাড়াতাড়ি, এসে অনেক কাজ করে নিয়েছি। 1 ঘন্টার মধ্যে তাল গুলিয়েছি, এগুলো ভিজিয়ে কেচে বিছানার চাদর মাদর পাল্টে সমস্তটা করে নিয়েছি। আর এখন হচ্ছে 3টে বাজে, এখন কাজ থেকে এসেছি, স্নান করে নিয়েছি, নিয়ে চাদরটা পেতে নিলাম। কারণ বিছানাটা খালি থাকবে দেখতে ভাল লাগে না, আর ঘরের শোভা কিন্তু বিছানায় বাড়ায়। আর বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু তোমার ঘর দেখতে এমনি সুন্দর লাগবে। আর তারপর দেখো চাদরটাও পেতে নিলাম। এইভাবেই কিন্তু কাজগুলো সব এগিয়ে রাখি। কখনো যে সময় থাকে বলে নিচে শুয়ে বসে দিন কাটাই তা কিন্তু কখনোই করি না। ওই যে বললাম কাজকে এতটাই ভালোবাসি, সংসারকে ভালোবাসি। তারপরে যে রান্নাঘরে রান্না করেছিল ভাগনা বউ, সেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ও রান্না করে গেছে, পরিষ্কার করার সময় পাইনি। আর আমি রান্নাঘরে ঢুকে দেখছি রান্নাঘরটা এরকম নোংরা, তো আগে পরিষ্কার করি তারপর খেতে বসবো। ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন নিজের যেন একটা নেশা হয়ে গেছে। কখনো কিন্তু অগোছালো দেখতে, ছোট্ট হোক ছোটোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার ঘরটা সুন্দর থাকে। আর রান্নাঘরটা তো প্রত্যেকটা মেয়েদের জীবনে একটা মানে বিশেষ করে বাড়ির গৃহবধূদের একটা এমনই জায়গা যেখানে মনের শান্তি পাওয়া যায়। তাই রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে গাছানোর চেষ্টা করি। জানি না কতটা করে উঠতে পারি অন্য সব দিদিভাইদের মতো, তারা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, আমি পারি কি না জানি না, তো চেষ্টা করি তবুও। হ্যাঁ, এবার সবার জীবনযাপন তো এক না। যারা বাড়ি থেকে যাদের বাইরে যেতে তাদেরকে অনেক সময় থাকে, আর যারা বাইরে যায় ঘর সামলায় সমস্তটা করে তাদের একটু চাপ হয়ে যায়। তাই আমাদের কখনো কোনো টাইম থাকে না, আমাদের একটা টাইম এমনভাবে করা থাকে যে এই টাইমটায় আমাদের এই কাজগুলো করতে হয়, সেই রুটিনেই আমরা চলি। তারপরে বিকেলবেলা একদম উঠেছি, একটু শুয়েছিলাম, বিকেলবেলা উঠে কাজে গেছিলাম। বিকেলবেলা কাজ থেকে সন্ধ্যাবেলা 7টার সময় ঢুকলাম, ঢুকে তালটা গুলিয়েছিলাম, ওই তালটাকে জাল দিলাম। আর এখানে গোগলকে নিতে এসেছি, গোগল মাঠে এসছে, তাই গোগলকে নিতে এসছে, দেরি হচ্ছিলো বলে। এসে দেখছি গোগল মাঠে প্র্যাকটিস করাচ্ছে। আজকে গোগল সবাইকে দেখো ব্যায়াম করিয়েছে। স্যার বললো সন্দীপ তুই আজকে সবাইকে ব্যায়াম করা, তাই ও সবাইকে ব্যায়াম করাচ্ছে। স্যার দেখো ওখানে ঘুরছে, যে দেখছে। এটাও কিন্তু একটা শিক্ষা, যে তুমি পারো না তাও তোমাকে জোর করে, এটা জোর করে কেন জানো, এটা শিক্ষা দেওয়ার জন্য। আর এই শিক্ষাটা নেওয়াটা ভালো। যেমন স্কুলে বাচ্চাদের খেয়ে থালা ধোয়া হাত ধোয়া এগুলো কেন শেখায়, এগুলো কিন্তু এটা সেই খেলা মানে কাজ করানোর মধ্যেও শিক্ষা দেওয়া হয়, যে নিজের কাজ সবসময় নিজেকে করতে হয়। আর এই যে দেখো না, এই মাঠ থেকে বাড়ি ফেরার পথে গোগল এখন বায়না ধরেছে মা ঘুড়ি কিনে দাও। ঘুড়ির দোকানের পাশ থেকে আসছিলাম, আনছি আমার কাছে পয়সা নেই, 5 টাকা আছে, বলে তুমি 5 টাকায় দাও ঘুড়ি হয়ে যাবে। তারপরে যে ঘুড়ি নিয়েছে, আর ঘুড়িটা নেওয়ার পর না ও দেখতে পেয়েছে ঘুড়িটা ছেঁড়া রয়েছে। ও কী করলো যে কাকিমা ঘুড়িটা ছেঁড়া, ও আবার গিয়ে নেওয়ার ঘুড়িটা পাল্টে নিয়ে আসলো। তাহলে দেখো আজকে গোগল ছোট, তাও কিন্তু ও যাই কিনুক না কেন সব সময় কিন্তু দেখে কেনে। যে কোনো জিনিস, খাবার জিনিস হলেও কিন্তু দেখে কেনে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা। এটাও কিন্তু একটা শিক্ষা আমি শিখিয়েছি, যখনই যাই কিনো না কেন বাবা সবসময় যেন ডেট দেখে কিনবে, কারণ এটা ডেট দেখে কেনাটা উচিত। আর এই হ্যাবিটটা করে রাখাও ভালো। তার জন্য কখনো কোনো জিনিস নিতে গেলে তোমাকে সমস্তটা দেখে নিতে হবে, কখনো তোমার এটা ভুল হবে না। তারপরে আজকে তো যেহেতু শেষ সোমবার, তো খিচুড়ির মেলা বসেছে বাড়িতে। তোমার দাদাভাই নিয়ে এসছে, আমাদের জিটি রোডে খিচুড়ি দিচ্ছিল। আবার মাম্মামকে আনতে গিয়ে ওখানে খিচুড়ি দিয়েছে, ওখান থেকে নিয়ে এসছে। ভাগনা বউ রাত্রবেলা খিচুড়ি নিয়ে এসছে, মানে খিচুড়ি ছড়াছড়ি আজকে বাড়িতে। আর প্রসাদটা এমনই একটা জিনিস যেটা কপালে না থাকলে কিন্তু কখনোই পাওয়া যায় না। ঠাকুর যদি চায় তুমি প্রসাদ পাবে, তবেই কিন্তু তুমি প্রসাদ পাবে। এটাও একটা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে সবটা পাওয়া যায় না। তো আজকে আমাদের বাড়িতে প্রসাদের বন্যা বয়েছে, আর সবাই কিন্তু চেটে পুটে খেয়েছিও। মানে খিচুড়ি মানে অনেক দিন বাদে যদি খিচুড়ি পাওয়া যায়, আর সেটা যদি বিশেষ করে ভোগের খিচুড়ি হয় না, তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই সবাই মিলে খিচুড়ি খেয়েছি, রাতে আর কেউ ভাত খায়নি। আর এই যে সন্ধ্যেবেলা আমার ডিউটি, জামা কাপড় ভাঁজ করা,
তারপর ঘরটাকে একটু পরিষ্কার, শোকেসের ওপরটা পরিষ্কার করা, গোছানো, এই সমস্ত কাজ টুকিটাকি। তারপর গোগলকে খেতে দেওয়া, গোগলকে স্নান করিয়েছি মাঠ থেকে আসার পর। ওগুলো না একবারে ভূত হয়ে এসছে কাদা দিয়ে, তো সেইগুলো তো সাবান দিয়ে না ডোলে স্নান করালে গাও চুলকাবে আর শান্তিতে ঘুমাতেও পারবে না। আবার ভালো করে সাবান দিয়ে স্নান টান করিয়ে দিয়েছি, খেতে দিয়েছি। তোমার দাদাভাই খিচুড়ি এনেছিল, ওটা খেয়েই পড়তে গেছে, ও আজকে আর দুধ খায়নি। তারপরে তাল ঠাল জাল দিয়ে সমস্ত কাজবাজ সেরে রেখেছি। আর তো রাত্রে কোনো রান্নাবান্না নেই যে তোমাদের সাথে শেয়ার করব। আর ভাগ্নাবু খিচুড়ি এনেছিল, এটা আমার ভিডিও এডিট করার পরে এনেছিল, ওর জন্য কিন্তু আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে বন্ধুরা। কিন্তু আমরা খেয়েছিলাম অনেকটাই, 2 ক্যান খিচুড়ি নিয়ে এসেছিলো, সবার আমাদের হয়ে গেছিলো। আর এই দেখো না মাম্মামও নিয়ে এসছে এখানে প্রসাদ। তো সারাটা রাত আমাদের প্রসাদ খেয়েই কাটালাম বন্ধুরা। জানি না ভিডিওটা কেমন লাগলো বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো। আর যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমার যাদের বন্ধুবান্ধব আছে সবার মধ্যে ছড়িয়ে দিও বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার চলে আসবো কালকে সঠিক টাইমে।